এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। পৃথিবী না বাঁচলে আমরা বাঁচব কীভাবে? এই চিন্তায় ঘুম উড়ে গেছে পরিবেশবিদ থেকে শুরু করে বিদ্যালয়ের ক্ষুদে ছাত্রছাত্রীদেরও। সেই কারণে এই পৃথিবী তথা নিজেদের রক্ষার তাগিদে তৎপর আমরা সবাই। আর এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা উপস্থিত হয়েছি ওয়েস্ট বেঙ্গল পলিউশন বোর্ড কর্তৃক আয়োজিত একটি সেমিনারে চন্দননগর পরিবেশ একাডেমিতে। এখানে উপস্থিত ছিলেন বিভিন্ন গুণী এবং জ্ঞানী ব্যক্তিগণ। এখন আমরা দেখব পৃথিবীর এই ভয়ঙ্কর বিপদ এবং এই সমস্যার সমাধান নিয়ে কি বলছেন ডক্টর জয়ন্ত বসু। কিন্তু গুণগতভাবে আমার থেকে অনেক উঠে, কারণ উনি হচ্ছেন একমাত্র সাংবাদিক পশ্চিমবঙ্গে যে যতগুলো কনফারেন্স হয়তো 20-15 বছর 25 বছর ধরে যত ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছে প্রত্যেকটাতে উনি পার্টিসিপেট করেছে। সাম্প্রতিককালে যে কনফারেন্সটা হলো বাপুতে সেটাতেও উনি ছিলেন। সেখান থেকে ঘুরে এসে যে অভিজ্ঞতা সঞ্চয় উনি করেছেন সেটা আপনাদের সামনে বলবেন। এবং একেবারে আমরা একটা কথা আমাদের মধ্যে আছে না, থিঙ্ক অ্যাক্ট লোকালি থিঙ্ক গ্লোবালি, সেই বিষয়বস্তু আজকে আমরা আমাদের এলাকাতে বসে যখন আলোচনা করছি তখন ওখানে কি আলোচনা হচ্ছে আন্তর্জাতিক স্তরে, এটাও আপনাদের জানার দরকার আছে। সেই জন্যই আজকে এই প্রফেসর জয়ন্ত বসু এসছেন। উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বটে এবং সবথেকে বড় কথা হচ্ছে টেলিগ্রাফ কাগজের উনি জার্নালিস্ট। ডাউন টু আর্থ বলে যে পত্রিকাটি আছে তার সেখানে উনি জার্নালিজম করে থাকেন। অসংখ্য বই আছে, ডিপার্টমেন্ট অফ জার্নালিজম কলকাতা বিশ্ববিদ্যালয় সেখানেও অধ্যাপনা করেন। আরও অনেক অনেক জিনিস আছে। তো অত কিছু বলতে গেলে অনেকটা সময় নষ্ট হবে। তো সময় নষ্ট না করে আমি প্রথমেই ডক্টর দুলাল ঘোষকে বলবো যে আপনি আপনার বক্তব্য আপনি আরম্ভ করুন, ছাত্ররা শুনুন মন দিয়ে। তবে আমি দুজনের কাছে বলে নিচ্ছি আপনাদের সমস্ত বক্তব্য কিন্তু শেষ করতে হবে। গল্পটা আমি আসছি পরে, কিন্তু আগে আমি গ্রেটাটাই কথাই আগে বলে দিই যখন কথাটা উঠলো। গ্রেটা কি বাচ্চা মেয়ে, ওর বয়স এখন তোমাদের বয়সের কাছাকাছি হবে। ওর বয়স বোধ আমার মনে হয় এখন আমার ধারণা 19-20 এরকম। এর যখন 13 বছর বয়স, আজ থেকে বছর 5-6 আগে, ডেনমার্কের মেয়ে, একটু খ্যাপাটে মেয়ে, বাবা আমার কথা পড়ে শোনে না। ওর হঠাৎ মনে হলো এই যে পৃথিবীটা গরম হয়ে যাচ্ছে, যে সাংঘাতিক অবস্থা হচ্ছে, তো আমরা বাঁচবো কি করে? ওর মনে হলো যে এই এখন যারা বয়স্ক মানুষ এরাই দায়ী আমাদের এই অবস্থার জন্য। ও করলো কি, কাউকে কিছু না বলে একটা হোর্ডিং তৈরি করলো যে ভবিষ্যৎটা, আমাদের ভবিষ্যৎ খারাপ হওয়ার জন্য তোমরা দায়ী বলে ও প্রধানমন্ত্রীর বাড়ির সামনের দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে চুপচাপ বসে পড়লো এটা হোর্ডিংটা নিয়ে। ওদের দেশে আমাদের দেশের মতো নয়, এখানে প্রধানমন্ত্রীর বাড়ি তো দূরস্থান, পাড়ায় তোমার দেখাচ্ছি সবগুলি আমারই তোলা ছবি। এটা হচ্ছে তোমার ফ্রান্সে নয়, স্পেনের ম্যাড্রিড শহর। সেই ম্যাড্রিড শহরে যেখানে রিয়াল ম্যাড্রিড ফুটবল টিম আছে, খুব বিখ্যাত ফুটবল টিম, সেই রিয়াল ম্যাড্রিডের যে রাস্তাটা, যেখানে রিয়াল ম্যাড্রিডের স্টেডিয়াম আছে, ক্লাব আছে, রিয়াল ম্যাড্রিডের ক্লাব আছে, সেই জায়গাটায় রিয়াল ম্যাড্রিডের যেখানে আছে সেইখানে গ্রেটার একটা মিছিল ছিল। তো আমাকে আমার অন্যান্য বন্ধুরা বললো যে গ্রেটার মিছিল আছে। আলাম যে কটার সময় শুরু? বললো ওই বিকেলবেলা 5টা-6টায়। তো তুমি আসবে? সেটা উইকেন্ড, ফর নর্মালি হয়তো আমরা যাই না। আমি যাবো একবার। তো আমার বাড়ি যেখানে থাকতাম সেখান থেকে কাছে, হাঁটা পথে। আমি যাবো। জানি কত লোক, 200, 500, 1000, 5000 বড়। তা আমি ভাবছি শেষ হয়ে যাবে না তো। আমি গিয়ে আবার একে তাকে জিজ্ঞেস করছি মেট্রো এই কোথায় মিছিলটা? বলো ওই তো ওদিকে যান, ওদিকে যান। গিয়ে দেখলাম সেখানে 10 লক্ষ লোক। মিছিলটা শেষ হয়ে গেছে ওদিকে, এখানে শুরু হয়নি। একটা বিরাট কয়েক কিলোমিটার রাস্তা, এবং সেই মিছিলে 9 মাসের বাচ্চাকে নিয়ে কোলে করে মা আছে, বাবা আছে, 90 বছরের বৃদ্ধা হুইল চেয়ারে করে আছে। তারা সবাই এসছে পৃথিবীকে বাঁচানোর জন্য, গ্রেটার সমর্থনে। গ্রেটা একটা 14-15 বছরের মেয়ে, তার পিছনে সারা পৃথিবী দাঁড়িয়ে পড়েছে। এবং আমি বলছি আগামী দিনকে এইটাই করতে হবে। এবং সেখানে অনেক রকমের পোস্টার, তার মধ্যে একটা পোস্টার তোমাদের দেখাচ্ছি। গল্পটা যে এই হচ্ছে সেই আছে, এই একটা পোস্টার লাগিয়ে সে প্রাইম মিনিস্টারের বাড়ির সামনে বসে রয়েছে। এই মেয়েটির পিছনে আজকে সারা পৃথিবী দৌড়ে বেড়াচ্ছে। এবং কারা দৌড়ে বেড়াচ্ছে এইখানে এই পরের ছবিটায় আসে। এই বয়স্ক মহিলা ক্লাইমেট কনফারেন্স হয়েছিল ঠিক কোভিডের পরে পরেই হয়েছিল। এবং সেইখানে একটা গ্রেটার বড় মিটিং ছিল।
আমি সেখানে গিয়ে কথা বলতে বলতে এই মহিলার সঙ্গে দেখা, আমার খুব আশ্চর্য লাগলো। মহিলার সামনে একটা এরকম, এই যে দেখতে পাচ্ছ, এবং সেখানে কি লেখা রয়েছে যদি আমি এখান থেকে পড়ি, সেখানে লেখা রয়েছে 71-year-old grandma Sweden to Scotland 2,300 plus kilometers by bike. তলায় অ্যাক্ট নাও। উনি 2,300 কিলোমিটার বাইক চালিয়ে এসছেন শুধু গ্রেটার মিছিলে অংশ নেবেন বলে। সো দ্যাট ইজ দ্য কাইন্ড অফ সলিডারিটি। কেন এটা হচ্ছে? সিঙ্গল পয়েন্ট এজেন্ডা, পৃথিবীটা না বাঁচলে আমরা বাঁচব। এবং যত দিন যাচ্ছে পৃথিবী আরও 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 করে, যেটা বলছিলাম, হসপিটাল, আইসিইউ, ভেন্টিলেটরের দিকে এগিয়ে যাচ্ছে। এই ছবিগুলো আমার মনে হয় খুব ইন্টারেস্টিং ছবি। মাঝখানে যে লেখাটা, এটা আমারই একটা টেলিগ্রাফের লেখা, যে ক্লাইমেটের নিয়ে আমরা অনেক, ক্লাইমেট চেঞ্জ, আমরা ভাবি ক্লাইমেট চেঞ্জ মানে ঝড় হওয়া, সাইক্লোন হওয়া, গরম বাড়া, এগুলো তো আছেই। কিন্তু ক্লাইমেট চেঞ্জের অনেক ধরনের এফেক্ট আছে যেটা আমরা হয়তো সাধারণভাবে ভাবি না। যেমন হেলথ, যেখানে জীবনে ম্যালেরিয়া হতো এখন ম্যালেরিয়া হচ্ছে, নানান ধরনের ডিজিজ বাড়ছে। এই যে কোভিড হয়ে গেল, ডক্টর বোস এখানে আছেন, একটু আগে আমি ওনার লেখাচ্ছিলাম, আলোচনা করছিলাম, কোভিডের পিছনে যে বিভিন্ন কারণগুলো বলা হচ্ছে, তার একটা কারণ ক্লাইমেট চেঞ্জ। কেন? কিছু জিনিস আলাদা থাকার দরকার। হ্যাঁ, আমরা বলি না যে যেটা যেখানে সেখানে থাকতে হয়, সেই মাতৃক্রোড়ে আর বন্যে, সেই তো বলা হচ্ছে যে মানুষ এত বেশি ফরেস্টে এনক্রোচ করে যাচ্ছে, ওয়াইল্ডে এনক্রোচ করে যাচ্ছে। এই যে মানুষ আর ফরেস্ট, মানুষ আর না মানুষদের মধ্যে যে ব্যারিকেডটা থাকার দরকার ছিল, সেই ব্যারিকেড ইজ নাও ওপেন। এবং সেটাই একটা অন্যতম কারণ এই ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট হওয়া এবং কোভিডের মতো জিনিস হওয়া। তো আমি তোমাদের কয়েকটা গল্প বলি, কেন এরকম হলো। আমি তোমাদের বিষয়, তোমার অঞ্চলে তোমার বাবা মা, তোমার স্কুল, তাদের মুখ উজ্জ্বল করবে। কপ মানে হচ্ছে কনফারেন্স অফ পার্টিজ। কনফারেন্স অফ পার্টিজ, পার্টি মানে সরকার। সারা পৃথিবী থেকে ইউনাইটেড নেশনস বা সংযুক্ত রাষ্ট্রপুঞ্জ, তার যেটা ইউএন, সেখানে প্রায় 200টা দেশের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টরা বছরে একবার করে একত্রিত হন এই ক্লাইমেট চেঞ্জ থেকে পৃথিবীকে কি করে বাঁচানো যায় তার রাস্তা খুঁজতে। তারা কতটা রাস্তা খুঁজতে পারেন না সেটা বিতর্কিত বিষয়, সেটা অন্য আলোচনা। কিন্তু এইবারের কপ যেটা বাকুতে হয়ে গেল কয়েকদিন আগে, আজারবাইজান, প্যাসিফিক ওশেনের ধারে বাকু শহর, সেই বাকু শহরে এই কনফারেন্স হলো। কপ 29 মানে এটা 29তম মিটিং। 1994-তে সম্ভবত, 92 বা 94-তে বার্লিনে প্রথম মিটিং হয়েছিল। 29তম মিটিংটা হলো এই আজারবাইজান বাকুতে। সেখানে যেটা মূল প্রশ্ন এলো সেটা হচ্ছে যে পৃথিবীকে বাঁচাতে গেলে যে ক্লাইমেট অ্যাকশনের কথাটা আমরা বলছি, এবং এই ক্লাইমেট অ্যাকশনটা শুধু দেশ করবে, মন্ত্রীরা করবে এমন না, আমাকে করতে হবে, আপনাকে করতে হবে, তোমাদের করতে হবে, বাড়ি থেকে শুরু করতে হবে, স্কুলে করতে হবে, পাড়ায় করতে হবে, তবেই সেটা হবে। তো এইটা করতে তো টাকা চাই। এমনি তো দেয়ার ক্যান বি ফ্রি লাঞ্চ, টাকা চাই। তো টাকাটা আসবে কোথা থেকে? এইখানে বলা হচ্ছে যে আমাদের অনেক টাকা দরকার। কত টাকা দরকার? $1,000 বিলিয়ন, 10,000 কোটি টাকা। সেটা বছরে বছরে চাই এই পৃথিবীকে বাঁচানোর জন্য। তো এক কথায় বললেই তো অত টাকা পাওয়া যায় না, কারণ টাকাটা দেবে কে? দেবে হচ্ছে উন্নত দেশরা। দেবে কাদের? উন্নতশীল বা স্বল্পোন্নত দেশদের। কেন দেবে না? ওদের কারণে আজকে এই অবস্থা। আমরা একটা শব্দ ব্যবহার করি, হিস্টোরিক্যাল রেসপন্সিবিলিটি, ঐতিহাসিক দায়িত্ব। বড় দেশগুলো যেহেতু নিজেরা ইচ্ছা মতো কার্বন, কয়লা পুড়িয়ে, একটা বিখ্যাত উপন্যাস আছে যে একটা দেশ, একটা শহর উন্নত কিনা কি করে বোঝা যায়? বোঝা যায় দূর থেকে যদি সেই চিমনি থেকে প্রচুর কালো ধোঁয়া বেরোয়, তারপরে সেখানে অনেক কিছু উৎপাদন হচ্ছে, এটা উন্নত জায়গা। সেই ভাবনা থেকে আমরা অনেক দূরে সরে এসেছি। এই মানুষগুলো এই কয়লা পুড়িয়ে পুড়িয়ে এই পৃথিবীর এই জায়গায় এনেছে, তো ওদেরই দায়িত্ব পৃথিবীকে বাঁচানো। তো সেই ভাবনা থেকে এদের টাকা দিতে হবে। ওরা বললো আমরা পারবো না, অনেক দরাদরি, যুদ্ধ, ঝগড়াঝাঁটি, নেগোসিয়েশন, যার টেকনিক্যাল ওয়ার্ড হচ্ছে নেগোসিয়েশন, সেগুলো চলে 2 সপ্তাহ বা 2 সপ্তাহ থেকে বেশি সময় হওয়ার পর তারা রাজি হলো। এই NCQG শব্দটা লেখা আছে, নিউ কালেকটিভ কোয়ান্টিফায়েবল গোল। নিউ কালেকটিভ কোয়ান্টিফায়েবল গোল মানে হচ্ছে নতুন করে টাকা দিতে হবে, সবাইকে একসঙ্গে দিতে হবে, এবং টাকাটা যেন মানে হিসেব মতো টাকা আসে। এটা $300 বিলিয়ন। এই $300 বিলিয়ন তারা রাজি হয়েছেন এই আগামী 2035 অব্দি। এই টাকা আগামী দিনে কি হয় না হয় পরের কথা।
আর আর্টিকেল 6 এটা একটা টেকনিক্যাল, আমি সোজা কথায় বলি, এটা হয়েছিল, এখন আরো ভালো করে বড় করে হবে, কেনাকাটি হবে। ধরো ধরো কেউ বসে আছে নিউ ইয়র্কে, কেউ বসে আছে ক্যালিফোর্নিয়াতে, তাদের দায়িত্ব হচ্ছে কার্বন কমানো। তুমি বসে আছো ধরো কথার কথা বলছি কাকিনাড়াতে, তো কাকিনাড়াতে তোমার একটা বড় বাগান আছে বা তোমার একটা বড় জমি আছে, সে তোমায় বলল যে ভাই আপনি এখানে একটু গাছ লাগান, এই করুন, সেখান থেকে যে কার্বনটা আপনি বাতাস থেকে শুষছেন সেটা আমি ওটাকে দেখাবো, আপনাকে তার জন্য আমি পয়সা দেবো। এরকম নানান ধরনের বাজার তৈরি হচ্ছে, কার্বন বেচা কেনার বাজার, ক্লাইমেট মার্কেট, এই ক্লাইমেট শেয়ার, এগুলো তৈরি হচ্ছে। এগুলো আগে ছিল, এখন আরো ভালো করে বড় করে তৈরি হচ্ছে। তো তার কিছু ব্যাপারটা আমার হলো এই জায়গায় দাঁড়িয়ে এর আগে যেটা COP28 হয়েছিল দুবাইতে, সেটা খুব একটা বড় জিনিস, এটা তোমরা নিশ্চয়ই জানবে বা জানা উচিত। বলা হচ্ছে পৃথিবীকে বাঁচাতে গেলে কখনো কখনো, একটু আগে ডক্টর বোস বলছিলেন যে স্টেরয়েড লাগে, তাই না, কখনো কোনো এমন ওষুধ লাগে যেটা ছাড়া আর করার নেই, মানে বাঁচাতে গেলে, পেশেন্ট বাঁচাতে গেলে ওটা লাগবেই। পৃথিবীকেও বাঁচাতে গেলে এখন একটা স্টেরয়েড দরকার। সেই স্টেরয়েডটা হচ্ছে এই, আমরা যেগুলো দিয়ে এখন এই আলো জ্বলছে, এইটা চলছে না কিন্তু কানেকশন হয়ে রয়েছে, পাখা চলবে বা এসি চলবে, কি দিয়ে করি আমরা? এনার্জি। তো এনার্জিটা আসে কোথা থেকে? এনার্জিটা এখন যেটা এনার্জি আসে, তার ডমিনেন্ট এনার্জি আসে হয় কয়লা থেকে, কয়লা পুড়িয়ে, নয় গ্যাস পুড়িয়ে, নয় তেল পুড়িয়ে। এই কয়লা, তেল এবং গ্যাস, এই তিনটে দিয়েই মূলত এনার্জি আমাদের আসে। এই এনার্জি তৈরি করতে গিয়ে প্রত্যেক মুহূর্তে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আমরা বাতাসে ছাড়ছি, সেটা নেওয়ার ক্ষমতা আর এই পৃথিবীর নেই। এইটা যদি চলতে থাকে তাহলে পৃথিবী ওই ভেন্টিলেটর থেকে শ্মশানের দিকে যাবে, মাঝখানে কোনো রাস্তা আর নেই। তাহলে কি করতে হবে? করতে গেলে এগুলো বন্ধ করতে হবে। সোলার এনার্জির কথা আমরা বলছি, আমরা উইন্ড এনার্জির কথা বলছি, অন্য অনেক কিছু বলছি, সেগুলো জীবন কাটাবে। সেই 2050 সালে পৃথিবী থেকে প্রাকৃতিক তেল, প্রাকৃতিক গ্যাস, তেল এবং কয়লা শূন্য করে ফেলতে হবে। There will be no fossil fuel by 2050. That is the target. That is the target. And 2050 তাতে আমেরিকা, ইংল্যান্ড করবে, 2070 ইন্ডিয়ার করার কথা। আমরা বলছি নেট জিরো। নেট জিরো কথাটার মানে কি? এই ঘরে আমরা ধরো 30 জন আছি, আমরা 30 জন, এখানে পাখা চলতে পারে, আলো জ্বলতে পারে, আমরা কথা বলছি, আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে আমাদের এই কাজকর্মের জন্য। এমন একটা ব্যবস্থা করতে হবে এই পরিমাণ যেন অক্সিজেন আমি জোগাড় করতে পারি, অর্থাৎ নেট ভ্যালুটা যেন জিরো হয়। আমরা নিশ্চয়ই কাজ করতে গেলে কার্বন ডাইঅক্সাইড বের করবো, কিন্তু আবার এমন কিছু করবো পাশাপাশি যাতে দুটো মিলেমিশে শূন্য হয়ে যায়। এইটা কিন্তু 2023 দুবাই ক্লাইমেট কনফারেন্সে এই ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছিল। এবং এটা আরও ঐতিহাসিক এই কারণে, এটা সেই স্কুলের সবচেয়ে বদমাইশ ছেলে বা মেয়েকে মনিটর করে দেওয়ার মতো, দুবাই যারা কিনা তেলের সবচেয়ে বেশি কারবার করে, তাদের ওখানে এই সিদ্ধান্তটা হলো তেল বন্ধ। খেয়াল করে রাখতে পারো, লিখে রাখতে পারো। ইউনাইটেড নেশনসের আন্ডারে একটা 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 বৈজ্ঞানিক একটা সংস্থা আছে যাকে বলা হয় IPCC, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ। এখানে সারা পৃথিবীর 3000 বিজ্ঞানী কাজ করে। তারা একসঙ্গে সারা পৃথিবীতে এই পরিবেশ, ক্লাইমেট চেঞ্জ নিয়ে কি হচ্ছে, সেই হওয়াটাকে তারা এক জায়গায় নিয়ে আসেন এবং সেখান থেকে কিছু সিদ্ধান্ত, কিছু রেকমেন্ডেশনস তারা সারা পৃথিবীর যারা নেতা নেত্রী আছেন, যারা বিভিন্ন দেশে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, তাদেরকে বলেন যে দয়া করে এই কাজটা করুন। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমি তুমি যে কথাই বলি, দিনের শেষে আমাদের দেশের, আমাদের এই চন্দননগর পুরসভার যিনি মেয়র, তিনি ঠিক করবেন চন্দননগর কোন দিকে যাবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক করবেন রাজ্য কোন দিকে যাবে। দেশের প্রধানমন্ত্রী ঠিক করবেন দেশটা কোন দিকে যাবে। এটা বিভিন্ন দেশে একই গল্প। তাহলে তারা যদি ঠিক সিদ্ধান্ত না নেন, তাহলে তো আমরা ঠিক দিকে এগোতে পারবো না। তাহলে সেই জন্য তাদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য এই বৈজ্ঞানিক এই ইনফরমেশনগুলো আসে। এই রিপোর্ট বলছে, IPCCর যে শেষ রিপোর্ট, এটাকে আমরা বলি AR রিপোর্ট, অ্যাসেসমেন্ট রিপোর্ট, AR। এই রিপোর্ট, যে শেষ রিপোর্ট, বলছে যে কোড রেড, পৃথিবীর সামনে লাল রং চলে এসছে। লাল মানে কি? আমরা জানি লাল মিন ডেঞ্জার, লাল মিন স্টপ, ডোন্ট ডু এনি মোর। তুমি ট্রাফিক সিগন্যালে লাল মানে গাড়ি থামিয়ে যাও, আর এগিয়েও না। কোড রেড বলছে পৃথিবী হ্যাজ নাও রিচ দ্য স্ট্যাটাস অফ কোড রেড। উই শুড স্টপ নাও, উই শুড স্টপ কাইন্ড অফ এমিটিং এনি মোর ফসিল ফুয়েল ড্রিভেন এনার্জি। দ্যাট ইজ দ্য বেসিক পয়েন্ট। এটা বলছে 3 থেকে 5 ডিগ্রি বেড়ে যাবে। সেটা কতটা খারাপ আমি আসছি।
1850 থেকে 1900টাকে ধরলাম কেন আমরা? না, 1850 সালে তখন ওই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল। তার আগে অবধি পৃথিবীতে উষ্ণতা কমতো বাড়তো, সেটা ন্যাচারাল প্রসেস ছিল। তো যে মুহূর্তে তুমি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু করলে, তুমি কয়লা পোড়াতে আরম্ভ করলে, মনে আছে লন্ডনে একসময় এমন একটা স্মগ হয়েছিল, বহু হাজার লোক মারা গেছিল, এরকম 3 ফিট দূরে মানুষকে দেখা যেত না, এমন একটা পরিস্থিতি হয়ে গেছিল। তো এইটা যখন তুমি শুরু করেছো, তখন থেকেই তুমি প্রকৃতির মধ্যে খবরদারি আরম্ভ করেছো। সো এটাকে আমরা বলি অ্যানথ্রোপোজেনিক, অর্থাৎ মানুষ একটা হয় হচ্ছে ন্যাচারোজেনিক, জিওজেনিক অ্যান্ড অ্যানথ্রোপোজেনিক, মানুষ করেছে, আমরা করেছি। সো তার আগে অবধি নর্মাল, তখন থেকে বাড়লো। তো ওই বাড়াটা কতটা? এই 1850-এর তুলনায় এই এখন যখন আমরা এসে পৌঁছে আছি 2022-23-এ, এতদিন অবধি টেম্পারেচারটা বেড়েছে 1.4 ডিগ্রি তখনকার তুলনায়, গড় টেম্পারেচার। তাহলে সারা পৃথিবীতে একরকম না, কোথাও বেশি কোথাও কম, ভারতবর্ষে বেশি, আমরা ট্রপিক্যাল কান্ট্রি। এই বাড়াটা এতদিনে ভাবো 1850 থেকে 2022-23 মানে প্রায় কত বছর হলো? 50, 175 বছরে। কিন্তু আর মাত্র 40 বছরের মধ্যে, 50 বছরের মধ্যে এটা 3 থেকে 5 ডিগ্রি হয়ে যাবে, ইনহ্যাবিটেবল। আমার মনে আছে এই কথাটা প্রথম উঠেছিল যখন আলোচনায়, এটা 2600টা তারা ম্যাপিং করেছেন, 2600টা জায়গা কতটা ক্লাইমেট এফেক্টেড। সেই হিসেবের মধ্যে 60 নম্বর জায়গায় রয়েছে, 60 নম্বর জায়গায় রয়েছে আমাদের রাজ্য। আমাদের আগে আসাম রয়েছে, বিহার রয়েছে, কিন্তু আমরাও খুবই সমস্যার মধ্যে রয়েছি। আমাদের একদিকে দার্জিলিং, সেখানেও সমস্যা আছে, সুন্দরবনের কথা বারবার করে উঠে আসছে। আমাদের জঙ্গলমহল রয়েছে, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, সেই অঞ্চলটাও সমস্যায় রয়েছে, এবং এই সমস্যাটা আরও বাড়বে। আমরা এটা কবে ভাবতে পেরেছি যে সেদিন দূরে নয় যে দার্জিলিংয়ে টেম্পারেচার বৃদ্ধির পরিমাণ দিল্লির তুলনায় বেশি। বৃদ্ধির পরিমাণ, টেম্পারেচারের পরিমাণ বলিনি, সেটা যেন ভুল না হয়, বৃদ্ধির পরিমাণ। এই জায়গায় আমরা এসে পৌঁছে গেছি, এবং আমরা কেমন জায়গায় এসেছি দেখো। এই দেখো, একটা তোমাদের ছবি দেখাই, আবার ওই সুন্দরবন চলে আসছে, মৌসুমী দ্বীপের কথা চলে আসছে। একটা ছোট দ্বীপ, এটা পৃথিবীর মধ্যে, এটা গ্লোবাল রেকর্ড, একটা দ্বীপের মধ্যে 2টো ঝড়, আমফান এবং আরেকটা ইয়াস, তারা আমফান, বুলবুল এবং আমফান, তারা 6 মাসের মধ্যে 2টো সিভিয়ার সাইক্লোন, একটা ছোট্ট ডট, মানে যেটা ম্যাপে দেখা যাবে না, সেই দ্বীপে পড়েছিল। ভাবা যায় না। এই ম্যাপটা দেখো, এই ম্যাপটা ওপরের ম্যাপটা হচ্ছে ভারত বাংলাদেশ মিলে সুন্দরবন। তার মধ্যে ভারতের যে পোর্শনটা, এখানে দেখতে পাচ্ছ একটা সবুজ রঙের লাইন দেখতে পাচ্ছ, বড় লাইন দেখতে পাচ্ছ কিনা, একটা পিঙ্ক রঙের লাইন আছে। এই সবুজ আর পিঙ্কের মধ্যে অঞ্চলটায় 15 লক্ষ মানুষ থাকে সুন্দরবনে। আমরা অনেকে জানি না সুন্দরবনে মানুষের সংখ্যা কলকাতা শহরের থেকে বেশি। সুন্দরবনে 50 লক্ষ মানুষ থাকেন, কলকাতায় 45 লক্ষ মানুষ থাকেন। কলকাতা মানে কলকাতা শহরের কথা বলছি। এই অঞ্চলটুকু শুধু ওই পিঙ্ক লাইন আর গ্রিন লাইনের মধ্যে 15 লক্ষ মানুষ থাকে। 386টা গ্রাম আছে। এই গ্রামগুলো যে কোনো সময় প্রকৃতির ধাক্কায় ভেসে যেতে পারে, চলে যেতে পারে, তার মধ্যে একটা বড় অংশ। এই রকম একটা বিপন্ন জায়গায় আমরা পশ্চিমবঙ্গে আমরা বসে রয়েছি। সেটা চন্দননগর হোক, সেটা চুচুড়া হোক, সেটা কল্যাণী হোক, সেটা কলকাতা ডায়মন্ড হারবার হোক, সেটা 50 ডিগ্রি ছুতে চলেছে ম্যাক্সিমাম টেম্পারেচার। এখন যেটা 42-43 অব্দি আমাদের রেকর্ড বলে, 43 as per my memory goes, that can touch up to 50 or even more. অর্থাৎ আজকের রাজস্থান, কালকের পশ্চিমবঙ্গ, এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। কলকাতার অবস্থাও একই রকম। কলকাতাতেও যে মানে পরিস্থিতি খুব একটা তফাৎ কিছু না, এবং ম্যাগি থাকবে না, থাকলে কি করে থাকবে। গ্রেটা থুনবার্গ একটা হলে চলবে না, আমাদের প্রত্যেক স্কুলে প্রত্যেক অঞ্চলে গ্রেটা থুনবার্গ হতে হবে। অনেকে বলেন ইয়াংরা আগামী দিনে লিড করবে, আমি এগ্রি করি, কিন্তু আমার কাছে ইয়াংয়ের ডেফিনেশন আলাদা। ইয়াং মানে শুধু শরীরে ইয়াং না, ইয়াং মানে হলো মনে ইয়াং। রবীন্দ্রনাথের একটা কবিতা ছিল, ওরে সবুজ ওরে অবুজ, আজ মরাদের ঘা মেরে তুই বাঁচা।